হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটাতে কিছু ইন্টারেস্টিং পার্ট আছে যেটা না দেখলে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো সেদিন ছিল লেপচাখাতে আমাদের লাস্ট ডে, মানে আমাদের যে লেপচাখা ট্রিপ ছিল তার শেষ দিনও বলতে পারো, আবার 4 নম্বর দিনও বলতে পারো। মানে আমরা লেপচাখাতে 4 দিন স্টে করেছিলাম, তার মধ্যে সেদিন ছিল আমাদের শেষ দিন। তো এবার আমাদের গতকাল রাতেই বলে দেওয়া হয়েছিল যে আমরা যেন সকাল সকাল উঠে 8টার মধ্যে রেডি হয়ে যাই, যেহেতু এই লাস্ট ডের দিন আমাদের একটা আর এক রকম প্ল্যান ছিল। প্ল্যানটা হচ্ছে যে আমরা লেপচাখাতে ব্রেকফাস্ট করার পরেই বেরিয়ে পড়বো ভুটান যাওয়ার জন্য। তো আমাদের সেই ট্রিপটাতে শেষের দিনটা ভুটানটাও অ্যাড করা ছিল। তো সেই মোতাবেক আমাদের কাজকর্ম চলছিল আর কি। আমাদের বলা হয়েছিল সকাল সকাল উঠে যেন আমরা রেডি হয়ে যাই। তো এবার সকাল সকাল আমি তো উঠে পড়েছিলাম, আর বেশ কয়েকজনও উঠে পড়েছিল। তারপর দেখি যে বাকিরা এখনও ওঠেনি, মানে প্রায় তখন অলরেডি 8টা বেজেই গেছে। আর কি বলি, বাঙালি তো সব জায়গায় প্রায় আধ ঘন্টা লেট, কথার কথা আছেই। তো সেখানে আমরাও আর ব্যতিক্রম নই। তো এবার দেখছি সবাই যখন ওঠেনি, তো আমি একটু 4-5টা ঘুরে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের বলা হলো যে ব্রেকফাস্টটা যেন তাড়াতাড়ি সেরে নিই, না তো আবার লেট হয়ে যাবে। তারপরে আবার ট্র্যাকিং করে অনেকটা নিচে নামতে হবে। আর এই যে 4G জিও 4G লেখাটা দেখেছো, সেটা হচ্ছে আমাদের সেই নেটওয়ার্ক এরিয়া বলতে পারো। মানে আমাদের যতজনেরই ফোন ছিল ঠিক ওই জায়গা বাদে অন্য কোথাও নেটওয়ার্ক পাওয়া যেত না। আর এ হচ্ছে সায়নী। সত্যি কথা বলতে খুব খুব ভালো মনের মানুষ, আর এরা প্রত্যেকেই ভালো। মানে সত্যি কথা বলতে আমি আগাগোড়া কিন্তু কাউকেই চিনি না। আমার বেশিরভাগ ট্রিপটা হয় এরকমই যে আননোন পার্সনদের সাথে ট্রিপ হয়। বাট যেহেতু সবাই আঁকাআঁকি লাইনের মানুষ, তো সবার সাথে একটা ভালো বন্ডিং আমার হয়ে যায়। তারপর যেহেতু ব্রেকফাস্ট টাইম আমি আগেই বললাম, তো সেদিন আমাদের ব্রেকফাস্টে ছিল রুটি আর একটা আলুর সবজি। আর প্রত্যেক দিন আমাদের মানে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ বা ডিনার, মানে ডিনারটা বোধহয় বাদ হতো, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চে আচার দিত। আর সত্যি কথা বলতে আচারটা যে কিসের তৈরি থাকতো জানি না, বাট আমার খেতে অসাধারণ লাগতো, এক কথায় অসাধারণ। তো ঝটপট করে সবাই ব্রেকফাস্টটা সেরে নিল। তারপর আমাদের ব্যাকপ্যাক করে নেওয়ার জন্য বলা হলো যে এরপরেই যেহেতু আমাদের বেরিয়ে যেতে হবে, নাহলে কিন্তু প্রচণ্ড লেট হয়ে যাবে। আবার ভুটান বর্ডারটাও পার করতে হবে, সেখানে আবার যদি মাইগ্রেশনে কোনো রকম প্রবলেম হয়। তো সায়নী বলল আমাদের তো সব কিছুই গোটানো আছে। তো আমি, সায়নী, তুলি আমরা একটু ঘুরতে চলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই বৌদ্ধ মন্দিরটা। আগের ভিডিওতেও তোমরা দেখেছো যে আমরা এই জায়গাটাই আউটডোর করতে এসেছিলাম। তো এই সাইডটা একটু এসে আমরা টুকটাক আবারও ঘুরে নিলাম, ভিডিও ক্লিপ থেকে শুরু করে ফটো সব কিছুই এখানে কয়েকটা নিয়ে নিয়েছিলাম। তারপর বলা হলো যে আর বেশি যেহেতু টাইম নেই, আবার ট্র্যাকিং করেও অনেকটা নামতে হবে। মানে সত্যি কথা বলতে ট্র্যাকিং করতে গিয়ে কী যে বাজে অবস্থা হয়েছিল। আর লেপচাখার ট্র্যাকিংটাই আমার কাছে ফার্স্ট টাইম ট্র্যাক ছিল। এর আগেও আমি পাহাড় ঘুরেছি, কিন্তু এইভাবে ট্র্যাকিংটা আমি কখনোই করিনি। আর হ্যাঁ করেছি, তো সেটা হচ্ছে ঝাড়খণ্ডে। মানে আমার লোকেশনটা এমন জায়গায় যে আমার বাড়ি থেকে ঝাড়খণ্ড, বিহার, নর্থ বেঙ্গল, দক্ষিণবঙ্গ সবটাই একই ডিস্ট্যান্স। মানে আমি ওয়েস্ট বেঙ্গলের একেবারে মিডিলে থাকি আর কি। তো যাই হোক, ট্র্যাকিংয়ের অনেকটাই রাস্তা ছিল। তার ওপরে আমি যেহেতু গতকাল রাতে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে ট্র্যাকিংটা আমার জন্য একটু চাপেরই হয়ে গেছিলো। তারপরেও সত্যি কথা বলতে গ্রুপের মানুষগুলো এতটাই ভালো ছিল। মানে আমার আবার একটা প্যানিক আছে আর কি, যে আমি বেশি লোক দেখলেই এক ঘাবড়িয়ে যাই। আর হঠাৎ করেই যদি কেউ বলে যে হ্যাঁ এই জিনিসটা কঠিন, তো আমার তো অবস্থা আরও খারাপ। মানে যদি আমি কোনো একটা কাজ করতে শুরু করি, তারপরে সেটা যতটাই কঠিন হোক না কেন আমি সলভ করে নিই। বাট সেই কাজ করার আগে যদি কেউ বলে যে হ্যাঁ এটা কঠিন, যেমন হচ্ছে সেই দিন ট্র্যাকিংয়ের টাইমে আমাকে বলা হয়েছিল যে উঠে তো গিয়েছি বাট নামার সময় প্রচণ্ড প্রবলেম হবে। তো সেটা শুনেই আমি আরও অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর নিচে নামার পর আমরা ঠিক এই জায়গাতে একটু রেস্ট করে নিয়েছিলাম। এটা হচ্ছে বক্সা ফোর্ট। এই যে ভিডিওটা আমি ঘোরাচ্ছি, দেন ওই সাইডে একটা ফোর্ট দেখতে পাচ্ছ তোমরা। তো এটা হচ্ছে সেই বক্সা ফোর্টটা। এখানে আমরা কিছুক্ষণ বসলাম, যেহেতু প্রায় কি বলবো
1-1.5 ঘন্টা ধরে আমরা হাঁটছি, এমনকি তারও বেশি সময় হবে আর কি। তো সেই ট্রেকিং করে নামার পর কারোই তো অবস্থা মানে ঠিকঠাক থাকার মতো না। তো এখানে কিছুক্ষণ বসে থাকার পর আমরা আবারও ট্রেকিং শুরু করেছিলাম। তো সত্যি কথা বলতে ফার্স্ট টাইম ট্রেকিং এক্সপিরিয়েন্সটা আমার বেশ ভালোই হয়েছিল। তার উপরে আননোন পারসন, আননোন গ্রুপ, ব্যাপারটা তো আরও বেশি মজাদার হয়েছিল, আরও বেশি ভালো হয়েছিল। আর ওই যে প্রথমেই ব্যাপারটা বলেছিলাম যে আমরা যারা আর্ট রিলেটেড, মানে আমরা যারা আঁকাআঁকির মধ্যে থাকি, তো আমাদের মানুষের সাথে মিশতেও খুব বেশি একটা সময় লাগে না, যেহেতু একই পারপাসে সবাই কাজ করি, একই রকমই কাজ সবার, তো সেই হিসেবে আমরা মানুষের সাথে খুব ইজিলি মিশে যাই। দেন ট্রেকিং করে নামার পর আমরা আসলাম বক্সা দুয়ার। তো এটা হচ্ছে সেই বক্সা দুয়ারটা। ফার্স্ট ডে যারা যারা আমার সেই ব্লগ ভিডিওটা দেখেছো, তো আশা করি তারা এই জায়গাটা ইজিলি চিনতে পারছো। তো সেই বক্সা দুয়ার থেকে আবার আমাদের গাড়ি বুক করা হলো। দেন সেখান থেকে আমরা ডিরেক্টলি হচ্ছে ওই যে আমি প্রথমে বললাম যে আমরা ভুটানের দিকে যাচ্ছি, তো ডিরেক্টলি আমরা রাজা ভাত খাওয়া, কালচিনি এই সব জায়গা পার হয়ে ভুটানের বর্ডারের দিকে রওনা দিয়েছিলাম। দেন ওই যে রাজা ভাত খাওয়া যে জায়গাটা আছে, ওই জায়গার একটা ইন্টারেস্টিং আমি গল্প শুনলাম আর কি। তো আমার এক ফ্রেন্ড আছে, তো ওর এনজিপি সাইডে বাড়ি, এনজিপি থেকে কিছুটা দূর। তো ওর সাথে আমার হচ্ছে জাস্ট অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে গেছিলো, মানে ও জানেও না যে আমি আলিপুরদুয়ার এসেছি, আর আমিও জানতাম না যে ওর নতুন পোস্টিং আলিপুরদুয়ারে হয়েছে। তো আমার সেই বন্ধুর থেকে জানা আর কি যে এই যে আলিপুরদুয়ারের একটা স্টেশন, তো যেটার নাম হচ্ছে রাজা ভাত খাওয়া, তো সেটার নাম রাজা ভাত খাওয়া কেন হয়েছিল, তো আমি কখনো পরে তোমাদেরকে বলবো, না হয় যদি কারো জানার ইচ্ছা হয় যে ওই জায়গাটার নাম অমন কেন, তো আমি অবশ্যই শেয়ার করব। তো তারপরে আমরা চলে আসলাম ঠিক ভুটান বর্ডারের কাছে। দেন আসার পর দেখি যে এতটা লাইন, মানে যেহেতু ভুটান আর ইন্ডিয়ার যাওয়া আসা ক্ষেত্রে কোনো রকম ভিসা পাসপোর্ট লাগে না, তো সেই ক্ষেত্রে শুধু আইডি প্রুফ জমা দিলেই হয়। তো আমাদের বলা হয়েছিল যে আপ টু 18 এজ যারা, তাদের হচ্ছে ভোটার কার্ড লাগবে, ভোটার আইডি। তো আমি যেহেতু আপ টু 18 এজ আর আমার ভোটার কার্ড অলরেডি হয়ে গেছে, অবশ্যই হবে, ভোট দিচ্ছি আর ভোটার আইডি হবে না তা তো হয় না না। তারপর আমরা হচ্ছে এই ভেতরে এসে মাইগ্রেশন করছিলাম। তো এখানে একটা ব্যাপার আছে আর কি, তো ইন্ডিয়া থেকে যদি ভুটান যেতে হয়, তো এই বর্ডার এখানে এসে প্রথমে 10 টাকা দিয়ে, 10 টাকা জমা দিয়ে, দেন ওরা একটা টিকিট দিবে, সেই টিকিটটা নিয়ে তারপর হচ্ছে এই মাইগ্রেশনের এখানে দেখবে যে আমার কাগজপত্র ঠিকঠাক আছে নাকি, এই সেই টিকিটটা আর কি। তো এই 10 টাকা জমা দিয়ে এই টিকিটটা নেওয়ার পর আমাদেরকে বর্ডার ক্রস করে দেন এই সাইডটাই আসতে দিবে। তো এটা হচ্ছে সেই ভুটান সাইডটা, মানে আমরা যে মাইগ্রেশন করে অপোজিট সাইডটা গেলাম ভুটান সাইড, তো এটা হচ্ছে সেই ভুটান সাইডটা। তো এখানে আসার পর দেখছি ও বাবা এখনও অনেক লোক, মানে এই সাইডে যেই লোকগুলো আছে তারা এখন ইন্ডিয়া যাবে। তো ইন্ডিয়ার ভুটানের এই সাইডটা, এই সাইড বলে না, প্রত্যেকটা দিকে ব্যাপারটা কি হয়, ভুটানের অনেক লোক ইন্ডিয়াতে কাজ করে, ইন্ডিয়ার অনেক লোক হয়তো ভুটানে কাজ করে, আবার ট্যুরিস্ট হিসেবেও যাওয়া আসা হয়। তো সেই সূত্রে এখানে লম্বা মতো লাইন পড়ে আর কি, সেই সকাল থেকে লাইন পড়ে, তারপর একে একে তারা মাইগ্রেশন করে এপার ওপর হয়, আবার রাতের মধ্যেই তাদেরকে এক দেশ থেকে আবার অন্য দেশে চলে যেতে হয়। তো এখানে আসার পর আমরা প্রথমে জানতামই না যে অ্যাকচুয়ালি আমরা যাবো তো যাবো কোথায়। দেন হচ্ছে আমাদের সাথে সবাই যে ছিল আর যে আমাদের হচ্ছে ট্যুর গাইড ছিল, তো আমাদের বলল যে এখানকার মার্কেটটা নাকি ভীষণই ভালো। তো এবার আমাদের হাতে যেহেতু সময় নেই, অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে দিন থাকতে থাকতে আমরা ভুটান চলে আসব, তারপর হচ্ছে বেশ কিছুটা জায়গা আরও এখানে কয়েকটা লোকেশন বলা হয়েছিল যে সেই জায়গাগুলো হচ্ছে আমরা ঘুরবো, দেন তারপরে আবার রাত 8টা-9টার মধ্যে আমরা রিটার্ন ইন্ডিয়া চলে যাব। কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, যার কারণে হচ্ছে আমাদের আর সেটা হবে না। আর যেহেতু আমাদের টাইমের মধ্যে আবার মাইগ্রেশন করে আমাদের ওই পার্টটা মানে ইন্ডিয়ার পার্টটা যেতে হবে, না হলে হচ্ছে আবার আমরা প্রবলেমে পড়ে যাব। তো তার কারণে আমাদের খুব বেশি দূর যেতে দেওয়া হয়নি, আমাদের বলা হলো আমরা মার্কেটটা ঘুরে দেখতে পারি, আর এখানে কাছে একটা মনেস্ট্রি আছে, তো আমরা সেখানে যেতে পারি। তো এই হচ্ছে সেই মনেস্ট্রিটা। তো এখানে আসার পর সত্যি কথা বলতে
নিজেকে যেন মনে হচ্ছিল হঠাৎ করে নিজেকে অন্য কোথাও আবিষ্কার করলাম। মানে সত্যি কথা বলতে মনেস্ট্রিতে আসার পর যে মন একটা কীরকম শান্ত হয়ে যায়, মানে যে কোনো মন্দির হোক, সেটা বৌদ্ধ মন্দির হোক বা হিন্দু মন্দির হোক, সেখানে গেলেই আমি টের পাই যে আমি সত্যিই যেন এক আধ্যাত্মিক লেভেলে চলে গেছি আর মনে একটা ভীষণ রকম শান্তি কাজ করে। তো এখানে আসার পর যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই, সত্যি কথা বলতে এই মনেস্ট্রিটার ভেতরে এত সুন্দর, মানে কি আর বলে বোঝানো সম্ভব না সেটা কোনো মতেই। আর তার উপরে তো বৌদ্ধ যে গৌতম বুদ্ধের যে মূর্তিটা ছিল সেটা তো অসাধারণ, মানে শিল্পীর কারুকার্য যা বলি। দেন একটা জিনিস মনে হয় না যে হ্যাঁ সত্যি করে এখানে ব্যাপারটা আছে, যে একটা থাকা বোঝায়, সেই জিনিসটা আমি এই বৌদ্ধ মন্দিরে বুঝতে পেরেছিলাম। তো সত্যি কথা বলতে এই জায়গাটা আমার ভীষণই প্রিয় লেগেছিলো, ভীষণই ভালো লেগেছিলো, মানে একটা শান্তির জায়গা আমার কাছে, সত্যিই তাই। দেন মনেস্টরি ঘোরার পর আমাদের বলা হলো যে আমরা যদি মার্কেটটা ঘুরতে চাই তো আমাদের তাড়াতাড়ি ওখান থেকে বেরাতে হবে, না হয় আবার আমাদের সময় অনেকটা পার হয়ে যাচ্ছে। দেন এখানে আসার পর আমরা ডিরেক্টলি চলে গেলাম মার্কেট সাইডে। আর এখানে মার্কেটটা কি বলি, আমাদের লোকাল মার্কেটের মতো কিন্তু একদমই না। আমাদের লোকাল মার্কেটে যেমন সব কিছু ইজিলি পাওয়া যায় বা হচ্ছে রাস্তার ওপরেই সব দোকানগুলো থাকে, এই ভুটানে কিন্তু সেরকম জিনিসটা না। মানে সব কিছু কি সুন্দর গোছানো পরিপাটি হিসেবে। আর দোকানগুলো মানে আমরা তো হঠাৎ করে গিয়ে বুঝতে পারিনি যে এটা দোকান, আমরা ভেবেছিলাম হয়তো কোনো বাড়ি বা আদার্স কিছু, দেন দেখি না এটা দোকানই। দেন এখানে আমি কয়েকটা জিনিস কিনেছিলাম, তারপরে হচ্ছে আমাকে ইন্ডিয়ান রুপি ফেরত দিচ্ছিল, তো আমি বললাম না, আমাকে ভুটানের কারেন্সি ফেরত দেন। দেন বেশ কয়েকটা হচ্ছে ভুটানের কারেন্সি আমি নিয়ে এসেছিলাম, আর যেগুলো জাস্ট নিয়েই এসেছিলাম, বাড়ি আসার পর কিন্তু একটাও আমার কাছে নেই, সব মানে নিয়েছে। দেন এখানে আমরা কয়েকটা জিনিস কেনাকাটার পর আরও সামনের দিকে এগিয়ে গেলাম। তারপর হচ্ছে আমাদেরকে বলা হলো যে আমরা কোনো খাবার খাবো কি না। তো অবশ্যই সেই অনেকক্ষণ ধরেই আমরা এসেছি, মানে আমাদের হচ্ছে কালচিনি পার হওয়ার আগে আমরা হচ্ছে দুপুরের লাঞ্চটা করেছিলাম। তো এবার স্বাভাবিক সন্ধ্যা লেগে গেছে, খাবার তো দরকারই না। আর মার্কেট ঘোরার সাথে সাথে আমরা রেস্তোরাঁ খুঁজছিলাম খাওয়ার জন্য, কিন্তু রেস্তোরাঁর থেকে আমি বেশি যেন এখানে কাউন্টারই বেশি দেখতে পাচ্ছিলাম। ভুটানে যেহেতু মানে ড্রিঙ্ক করাটা অ্যালাউ আছে, যেহেতু এটা সম্ভবত উইন্টার এরিয়া, তার জন্য হয়তো, আমি সঠিকভাবে জানি না ব্যাপারটা কেন, তবে ভুটানে যে ওপেনলি ড্রিঙ্ক করা যায় বা দোকানে বসেই বা রেস্টুরেন্টে বসেই ড্রিঙ্ক করা যায়, এই ব্যাপারটা আমি নোটিশ করলাম। মার্কেট ঘুরতে ঘুরতে আমরা সবাই দলে দলে ভাগ হয়ে গেছিলাম। এবার একসাথেই সবাই এক জায়গায় গেলে তো হবে না, সবার পছন্দ যেহেতু আলাদা। তো আমি একটা শপে গেছিলাম, দেন ওখানে আমি ভাবলাম আমি যে কোনো জায়গায় গেলে সেখানকার স্মৃতি থাকবে এরকম কিছু নিয়ে আসতে পছন্দ করি। তো একটা দোকানে ঢোকার পর আমি দেখলাম যে এখানে অনেক রকম আইটেম একসাথেই পাওয়া যাচ্ছে, এখানে আমি চাইলে অনেক কিছু একবারেই দেখতে পারি। তো এখানে এসে আমি কয়েকটা জিনিস আমার পছন্দ মতো নিয়ে নিলাম বাড়ি নিয়ে যাব বলে। এখানে কেনাকাটার পর সোজা চলে গিয়েছিলাম রেস্তোরাঁয়, যেহেতু খাবার অর্ডার দিয়ে এসেছিলাম। তো এখানে এসে দেখি কি খাবারটা অলরেডি তৈরি হয়ে গেছে। দেন তাড়াতাড়ি খাবারটা খাওয়ার পর আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম যে আর একটু টুকটাক ঘুরে নিব, তারপরে সোজা আমরা চলে যাব মাইগ্রেশনের দিকে। তো এই হলো আমাদের কয়েক ঘন্টাতে ভুটান ঘোরা। এরপরে আবারও আমি আসবো ভেবেছি, বাট কবে আসবো সেটা নিজেও জানি না, তবে আসবো। তো আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।